বাক্য প্রকরণের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পূর্ববর্তী পর্বে আলোচনা করেছি ঠিক কী কী কারণে একটা বাক্য যোগ্যতা হারাতে পারে। আমরা পূর্ববর্তী পর্বে দুটা কারণের কথা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাকি কারণগুলো, যে কারণে একটা বাক্য যোগ্যতা হারাতে পারে। 3 নম্বরে আমরা পাই উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। বাক্যে ঠিকভাবে উপমা প্রয়োগ না করলে একটা বাক্য যোগ্যতা হারাতে পারে। আমরা একটা উদাহরণ খেয়াল করি। আমরা যদি একটা উদাহরণ লিখি, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আশার বীজ উক্ত হলো। এই বাক্য দ্বারা আমরা মূলত বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের মনে আশা জাগ্রত হয়েছে, এবং এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে একটা উপমা অর্থাৎ তুলনা প্রয়োগ করেছি। সেটা হচ্ছে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। এখন এই যে বীজ কি কখনো মন্দিরে বোনা হয়? না। তো এখানে আসলে উপমার সঠিক প্রয়োগ হয়নি। তো এখানে উপমার সঠিক প্রয়োগটি কি হবে? আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। উপরের যে বাক্যটা, এই বাক্যটা একটা যোগ্যতাহীন বাক্য, কারণ এখানে উপমার সঠিক প্রয়োগ হয়নি। কিন্তু নিচের বাক্যটা একটা যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ এখানে উপমার সঠিক প্রয়োগ হয়েছে। 4 নাম্বার কারণ পাই বাহুল্য দোষ। প্রয়োজনের অতিরিক্ত পদ ব্যবহার করলে বাহুল্য দোষের সৃষ্টি হয়, এবং বাহুল্য দোষের কারণে একটা বাক্য যোগ্যতা হারাতে পারে। আমরা একটা উদাহরণ খেয়াল করি। সব ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে। এখানে সব একটা পদ যেটা বহুবচনে ব্যবহৃত হয়েছে। ছাত্ররা, এই ছাত্ররা পদটাও বহুবচনে ব্যবহৃত হয়েছে, এবং ব্যাকরণের নিয়ম অনুযায়ী পরস্পর দুটি বহুবচনের পদ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা এই যে শব্দগুলো ব্যবহার করেছি, সুতরাং এখানে বাহুল্য দোষের সৃষ্টি হয়েছে। বাহুল্য দোষের কারণে একটা বাক্য যোগ্যতা হারাতে পারে, আর একটা বাক্য যোগ্যতা হারালে সেই বাক্যকে কখনো সার্থক বাক্য বলা যায় না। তো এটাকে যদি আমরা সঠিক করে লিখি, আমরা লিখতে পারি সব ছাত্র ক্লাসে উপস্থিত আছে। ক্লাসে উপস্থিত আছে, অথবা আমরা এটাও বলতে পারি ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে। পাঁচ নম্বর কারণ বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার শব্দের পরিবর্তন। বাগধারা বাংলা ভাষার ঐতিহ্য। এর পরিবর্তন করলে একটা বাক্যের যোগ্যতা নষ্ট হয়। অর্থাৎ বাগধারা আমাদের শব্দ ভাণ্ডারে যেভাবে ঢুকেছে আমাদের ঠিক সেভাবেই রাখতে হবে, এর কোনরূপ কোনো পরিবর্তন করা যাবে না। তো একটা বাগধারা আছে অরণ্যে রোদন। অরণ্যে রোদন। তো এই বাগধারাটা আমরা যদি একটু পরিবর্তন করে লিখি, অরণ্য শব্দের অর্থ হচ্ছে বনে, আর রোদন শব্দের অর্থ হচ্ছে কি? কান্না। তো অরণ্যে রোদন ব্যবহার না করে আমরা যদি বনে কান্না এভাবে প্রয়োগ করি, তাহলে একটা বাক্য তার যোগ্যতা হারাবে, এবং বাক্যটা যোগ্যতা হারালে সেই বাক্যকে আর কখনো সার্থক বাক্য বলা যাবে না। 6 নম্বর কারণ হচ্ছে গুরুচণ্ডালী দোষ।
গুরু চণ্ডালী দোষ। তৎসম শব্দের সাথে বাংলা শব্দের প্রয়োগ করলে গুরু চণ্ডালী দোষের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যদি একটা বাক্যে এমন একটা শব্দ প্রয়োগ করি যে শব্দের একটা অংশ বাংলা এবং অন্য অংশ তৎসম, এরকম হলে একটা বাক্য গুরু চণ্ডালী দোষে দুষ্ট হয়। আর গুরু চণ্ডালী দোষে দুষ্ট হলে একটা বাক্য তার যোগ্যতা হারায়, আর যোগ্যতা হারালে কোনো বাক্যকে আর সার্থক বাক্য বলা যায় না। আমরা একটা উদাহরণ খেয়াল করি। গরুর শকট। এখানে গরুর যে শব্দটা আছে এটা একটা বাংলা শব্দ, কিন্তু এই যে শকট, শকট একটা তৎসম শব্দ। তো এখানে আমরা কি করলাম, বাংলা এবং তৎসম মিক্স করে প্রয়োগ করতেছি। আর এভাবে বাংলা এবং তৎসম শব্দ একত্রিত করে বাক্যে প্রয়োগ করলে একটা বাক্য গুরু চণ্ডালী দোষে দুষ্ট হয়। আর একটা বাক্য গুরু চণ্ডালী দোষে দুষ্ট হলে সেই বাক্যটার যোগ্যতা নষ্ট হয়। তো এই যে ছয়টা কারণ, যে কারণগুলো মূলত কি কি কারণে একটা বাক্য যোগ্যতা হারাতে পারে, সেই কারণগুলোই মূলত এই ছয়টা কারণে একটা বাক্য যোগ্যতা হারাতে পারে। আর যোগ্যতা হচ্ছে একটা সার্থক বাক্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এবং বাক্যের যদি যোগ্যতা নষ্ট হয় সেই বাক্যকে তাহলে কখনো আর সার্থক বাক্য বলা যায় না।